আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ম্যাট্রিক্স পয়েন্ট। আমি আপনাদের সাথে আছি মেডিসিনের মেন্টর ডাক্তার শান্তনু সরকার, এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং এফসিপিএস পার্ট 1 মেডিসিন। আজকে আমরা আপনাদের সাথে উপস্থিত আছি যে এফসিপিএস পার্ট 1 মেডিসিনের মাস্টার টপিক সেশন নিয়ে, যেটিতে আজকে আমরা আলোচনা করব সিলিয়াক ডিজিজ সম্বন্ধে। এখন সিলিয়াক ডিজিজ চ্যাপ্টারটি বা টপিকটি হচ্ছে মূলত আমাদের ডেভিডসনের 24th এডিশনের 23 নম্বর চ্যাপ্টার গ্যাস্ট্রোএন্টেরোলজির একটি টপিক, এবং এই টপিকটি থেকে দেখা যায় কি এসবিএ এমসিকিউ বোথ বিভিন্ন ধরনের ভাবে কোয়েশ্চেন এসে থাকে। তবে কিছু স্পেসিফিক পোর্শন আছে যেখান থেকে আসলে অনেক সময় পেইড কিছু কোয়েশ্চেন আসে এবং দেখা যায় ঘুরে ফিরে একই ধরনের জিনিস থেকেই কোয়েশ্চেনগুলো আসতে থাকে। এখন আমাদের মেনলি যেটা জানতে হবে যে আমরা এই টপিকটি থেকে কতটুকু পড়ব বা কী পড়ব বা কোন জিনিসগুলোকে আমরা কতটা বেশি এমফাসিস দিব, তাহলে হচ্ছে আমরা একটা টপিক সম্পর্কে সেভাবেই ভালো মতো নলেজটা গ্যাদার করতে পারবো। আসলে পুরো লাইন বাই লাইন পড়ে তো সেভাবে কোনো লাভ নেই, মানে পড়লে কোনো দোষ নেই, পড়লে তো আসলে অনেক কিছু জানা যায়। বাট আমাদের মেনলি আসলে ফোকাসে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য কতটুকু দরকার বা কতটুকু টপিক আমাদের মাথায় রাখতে হবে বা কতটুকু পোর্শন আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেদিক থেকে যদি আমরা শুরু করি, আস্তে আস্তে আমরা আমাদের টপিক ডিসকাশনের দিকে চলে যাই। যদি আমরা শুরু করি যে একটা টপিক আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে সেটার বিভিন্ন অংশ আছে, আমরা এই টপিকটিকে মোট 7টি ভাগে ভাগ করব। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে ল্যাপটপের স্ক্রিনের দিকে যদি দেখাই যে সিলিয়াক ডিজিজ, প্রথমেই আমাদের যে প্রথম স্লাইডে একজনের ছবি দেখা যাচ্ছে, হয়তো অনেকে চিনে থাকতে পারেন, আবার যারা হচ্ছে খেলাধুলা সম্পর্কে ধারণা রাখেন না বা হচ্ছে খবরাখবর রাখেন না, তারা এনাকে না চিনতেও পারেন। ইনি হলেন টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ, যাকে বলা হয় আসলে বর্তমান বিশ্বের সবচাইতে ফিটেস্ট এবং ফাইনেস্ট অ্যাথলেটদের ভিতর একজন বলা হয়ে থাকেন। এখন আমরা তো বলতে যাচ্ছি সিলিয়াক ডিজিজ, তাহলে হচ্ছে আমরা এই ব্যক্তির ছবি কেন দেখাচ্ছি বা হচ্ছে কেন দেখাচ্ছি প্রথম স্লাইডেই। আসলে এখানে কিছু জিনিস আছে বলেই ওনার ছবিটা আসলে এখানে দেখানোর কথা। ওনার কেরিয়ারের যখন শুরুর দিকটা ছিল, সেটি 2006-7 বা 8-এর দিকে, তখনও ওনার স্কিল ভালো ছিল, বাট ওনাকে এতটা ফিটেস্ট বলা যেত না। প্রতি ম্যাচের মাঝখানে আমরা জানি যে যে কোনো ধরনের অ্যাথলেট বা হচ্ছে যে কোনো ধরনের খেলাধুলায় কিন্তু অনেকটা বড় ধরনের এফোর্ট দিতে হয় বা হচ্ছে একটা বড় ধরনের শারীরিক চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়, এবং দেখা যেত যে প্রতিটা ম্যাচের বা বিভিন্ন ম্যাচের মাঝে পথেই কিন্তু ওনাকে করতে হতো, যে ব্রেকডাউন নিতে হতো বা হচ্ছে উনি এক্সট্রিমলি ফ্যাটিকড হয়ে যেতেন বা হচ্ছে ম্যালনারিশড হয়ে যেতেন, এবং এই সমস্ত সমস্যার কারণে দেখা যেত অনেক ম্যাচে ওনাকে মাঝপথে হচ্ছে লিভ করতে হতো। সো যখন উনি হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট করলেন বা বিভিন্ন ধরনের হচ্ছে করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, তখন দেখা গেল ওনার আসলে মেইন প্রবলেমটা হচ্ছে ওনার ডায়েটারি প্রবলেম। ডায়েটারি প্রবলেম বলতে কীরকম, যে ওনার গ্লুটেন সেন্সিটিভিটি বা গ্লুটেন টলারেন্স আছে। এছাড়াও ওনার আরও বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যে ডেয়ারি মিল্ক প্রোডাক্টে ওনার বিভিন্ন সমস্যা হতো, বাট ওনার মেইনলি যেটা সমস্যা ছিল ওনার গ্লুটেন টলারেন্স বা ইনটলারেন্স বা গ্লুটেন সেন্সিটিভিটিতে ওনার সমস্যা ছিল। তাহলে এখান থেকে ওনার এরপরে উনি কীভাবে উত্তরণ করলেন, এখন বলছি উনি হচ্ছে একজন ফিটেস্ট অ্যাথলেট বলছি, ওই অবস্থা থেকে উনি কীভাবে বের হয়ে আসলেন। আসলে ওনার যেটা সবচাইতে প্রথমে ফলো করেছিলেন যে স্ট্রিক্ট গ্লুটেন ফ্রি ডায়েট, টোটালি গ্লুটেন ফ্রি, এবং এছাড়া উনি আদার যে লাইফস্টাইল মডিফিকেশান বা ডায়েটারি মডিফিকেশান করেছেন। বাট এই যে গ্লুটেনটা যখন উনি রেস্ট্রিক্ট করে দিলেন ওনার ডায়েট থেকে, তখন থেকে কিন্তু ওনার আসলে ফিটনেসটা ডেভেলপ করতে শুরু করলো। ঠিক আছে, সো আমাদের আজকের টপিক এই যে সিলিয়াক ডিজিজ, যেহেতু হচ্ছে গ্লুটেন ইনটলারেন্সের সাথে রিলেটেড, সেজন্যই ওনার ছবিটি প্রথমে দেখানো। তাহলে আমরা যদি আমাদের মেইন টপিকে চলে যাই, যে আমাদের আজকের এই যে টপিকটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমেই বলেছিলাম যে এর ভেতরে আমরা প্রথমেই যেটা জানবো যে হোয়াট ইজ সিলিয়াক ডিজিজ, এই যে সেটার পরে কিভাবে এর প্যাথোফিজিওলজিটা কীরকম বা হচ্ছে এর ক্লিনিক্যাল ফিচার কী কী ধরনের পেয়ে থাকি,
এর ইনভেস্টিগেশন বা এটাকে আমরা যে ডায়াগনোসিস করব তার জন্য আমাদের কী কী ইনভেস্টিগেশন করতে হবে, কিংবা এর কী ধরনের কমপ্লিকেশন হতে পারে, যদি ট্রিটেড হলে কী ধরনের লং টার্ম কী ধরনের এফেক্ট হতে পারে, কিংবা আনট্রিটেড অবস্থায় এর কী ধরনের কমপ্লিকেশন থাকতে পারে। এছাড়া বাকি যে দুটো জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট, এবং লাস্টের যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিখে রেখেছি যে মাস্ট টু নো। সিলিয়াক ডিজিজ সম্পর্কে আপনি কিছু পড়ে না পড়ে যান, এই যে দুটো বক্স 23.42 এবং 23.43, এই দুটো বক্স অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাদেরকে পড়ে যেতে হবে। তাহলে আমরা যদি প্রথমে দেখাই, ডেভিডসনেরই থেকে আমরা এই পিডিএফটা তৈরি করেছি যে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ হচ্ছে মূলত একটি ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এবং এই যে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, এটার জন্য মূলত দায়ী হচ্ছে কি গ্লুটেন ইনটলারেন্স বা গ্লুটেন সেন্সিটিভিটি, এর জন্য হচ্ছে সবচাইতে বেশি দায়ী, ঠিক আছে। তাহলে এখন এই যে সিলিয়াক ডিজিজের সম্পর্কে আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলাম, এটা কোন ইন্টেস্টাইনে হয়ে থাকে, স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে, এবং এটা একটি ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, ঠিক আছে। কীভাবে এটা ইনফ্ল্যামেশন করতেছে বা ইনফ্ল্যামেটরি রিয়াকশানটা সে কীভাবে তৈরি করতেছে, সেটা হচ্ছে আমরা যখন প্যাথোফিজিওলজিতে যাব তখন আমরা আস্তে আস্তে আসবো। তো প্রথম আমরা যদি যেটা বলছিলাম, আমাদের প্রথম কন্টেন্টই ছিল কি হোয়াট ইজ সিলিয়াক ডিজিজ, ইটস অ্যান ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইন। অ্যান্ড এখানে আসলে মূলত যে গ্লুটেন ইনটলারেন্সের ব্যাপারটা সেটি কোথায় কোথায় হয়ে থাকে বা গ্লুটেনটা আমরা মূলত কোথায় পেয়ে থাকি, যে আপনারা যদি কার্সারটা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে গ্লুটেনটা হচ্ছে হোয়েট গ্লুটেনে মেইনলি পাওয়া গিয়ে থাকে। এছাড়া আরও কিছু জায়গায় পাওয়া যায়, যেমন হচ্ছে রাই, বার্লি এবং কিছু কিছু এক্সটেন্টে আমরা ওটসের ক্ষেত্রে পেতে পারি। সো এই যে এখানে আমরা মূলত এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ম্যালঅ্যাবজর্পশনের ফিচারগুলো পাবো, ঠিক আছে। এবং এই ম্যালঅ্যাবজর্পশনেরটা কীভাবে হয় সেটাও আমরা মূলত প্যাথোফিজিওলজির সময় আলোচনা করব। আর আরেকটা জিনিস হচ্ছে এর সবচাইতে বড় ট্রিটমেন্ট, আমি প্রথমেই যেটা বলে ফেলেছি, এখান থেকে সে গ্লুটেন ফ্রি ডায়েট যদি পেয়ে থাকে তার অবস্থার ইমপ্রুভমেন্টটা হবে। আর এই প্যারা থেকে আমাদের আর দুটো জিনিস জানতে হবে, সেটি হলো যে কী কী ধরনের সিলিয়াক ডিজিজ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আনডায়াগনোসড সাইলেন্ট কেস এবং আরেকটি হচ্ছে যে ল্যাটেন্ট সিলিয়াক ডিজিজ, ঠিক আছে। এবং এখান থেকেই আসলে পরবর্তীতে যে ক্লিনিক্যাল সিলিয়াক ডিজিজ ডেভেলপ করতে পারে, বিশেষত যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল পিপল, ঠিক আছে। তাহলে এরপরে যদি আমরা আগাই, যে এখানে মূলত দেখানো হয়েছে যে 4টি ফুডের কথা আমরা উল্লেখ করেছিলাম, যে গ্লুটেন সেন্সিটিভিটি কিসের কিসের ক্ষেত্রে পেয়ে থাকি, যে মেনলি হোয়েট, যেহেতু নেমোনিক আমরা ইউজ করেছি এখানে ব্রো, BROW, ঠিক আছে। এই চারটার ভিতরে যে কোনো বার্লি বা হচ্ছে রাই, ওটস এবং হোয়েট, এই চারটা জিনিস হচ্ছে গ্লুটেন মানে হচ্ছে ক্যারি করে থাকে বা গ্লুটেন এর ভিতরে প্রেজেন্ট আছে। এবং এখান থেকে হচ্ছে মূলত যে গ্লুটেন সেন্সিটিভ এরা, হ্যাঁ, বা যারা গ্লুটেন সেন্সিটিভ তাদেরকে এই 4 ধরনের খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দেন আমরা যদি নেক্সটের স্লাইডটাতে চলে যাই, যে প্যাথোফিজিওলজি, ঠিক আছে। এতক্ষণ তো আমরা জানলাম যে মেন ছোটোখাটো মেকানিজমটা জানলাম, যে গ্লুটেন কাদের সিলিয়াক ডিজিজ কোন ইন্টেস্টাইনে হয়ে থাকে বা এটা কোন ধরনের একটা ডিসঅর্ডার। এখন আমরা নেক্সট যেটাতে যাব, যে প্যাথোফিজিওলজি। তাহলে আপনি যদি হচ্ছে প্যাথোফিজিওলজিটা খুব ভালো মতো বুঝতে পারেন, তাহলে এর মাধ্যমে আপনি অন্যান্য ডিজিজ যে অ্যাসোসিয়েশন বা আদার যে ফিচারগুলো সেগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাহলে যদি আমরা চলে যাই যে আমাদের প্যাথোফিজিওলজির দিকে, এখানে মেনলি কাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, প্রথমে কিন্তু আমরা বলেছি যে জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে এটা আমরা পেতে পারি, ওকে। এবং এই যে জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে এটি মূলত 8% ক্ষেত্রে পাওয়া গিয়ে থাকে, 8% অফ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অফ ইন্ডেক্স কেস এফেক্টেড হয়ে থাকে। অ্যান্ড যে মনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 80% পর্যন্ত এর প্রিডিসপোজিশন থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যেটার কার সাথে স্ট্রং অ্যাসোসিয়েশন আছে, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন HLA-DQ2 ও DQ8 এর সাথে। এখন এখানে জাস্ট আমরা 3টা তথ্য নিব, যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের সাথে এর একটি অ্যাটাচমেন্ট আছে, সেকেন্ড হচ্ছে মনোজাইগোটিক টুইন্স, এবং থার্ড কথা হচ্ছে যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন HLA-DQ2 এবং DQ8 এর সাথে এর একটি লিঙ্ক আছে। তাহলে আমরা যদি একটা ডিজিজের যে প্যাথোলজিটা বুঝতে চাই, তার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এর ফিজিওলজিটা কী, বা হচ্ছে আমরা যখন সবার কি সিলিয়াক ডিজিজ হচ্ছে, বা হচ্ছে গ্লুটেন কি সবাই খাচ্ছে না, অনেকেই তো খাচ্ছেন, যে এসব ওটস বা হচ্ছে হোয়েট, বার্লি, এটা তো অনেকেই খেয়ে থাকেন, তাহলে সবার তো আর সিলিয়াক ডিজিজ হচ্ছে না।
তো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে একটা মানুষের যে সিলিয়াক ডিজিজ আমি বলছি, এই যে গ্লুটেনটা আমরা যে ইনজেকশন করলাম সেটাকে আমরা কিভাবে করব, যে ডাইজেস্ট করছি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ যখন হচ্ছে গ্লুটেন ইনজেকশন করে থাকে, ইনজেকশনের পরে সে কিন্তু প্রথমে যাচ্ছে কোথায়, স্টোমাকে যাবে, এবং স্টোমাকে যাওয়ার পরে সে ডাইজেস্টেড হয়ে ভেঙে উৎপন্ন হবে গ্লায়াডিন। এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গ্লুটেন থেকে গ্লায়াডিন কিভাবে আসলো, বা হচ্ছে হোয়াট ইজ গ্লায়াডিন। ঠিক আছে, এর জন্য আমরা যদি পরের স্লাইডটা একটু দেখাই, যে যখন গ্লায়াডিন এবং গ্লুটেনিন, আমরা জানি যে প্রোটিনের ক্লাসিফিকেশন আমরা কিন্তু এইচএসসি লেভেলেই পড়ে এসেছি, এবং এটার ক্ষেত্রে যে প্রোটিনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে সিম্পল প্রোটিন বা হচ্ছে কমপ্লেক্স প্রোটিন, কনজুগেটেড প্রোটিন। এর ভিতরে যে গ্লুটেনিন এবং গ্লায়াডিন এরা হচ্ছে মূলত সিম্পল প্রোটিন। গ্লায়াডিন হচ্ছে সিম্পল প্রোটিন প্রোলামিনের একটি অংশ, আর গ্লুটেনিন নিজেই হচ্ছে একটি সিম্পল প্রোটিন। এই দুটো মিলে যখন ওয়াটারের সাথে বাইন্ড করে তখন এরা মূলত একটি ডাইসালফাইড বন্ড উৎপন্ন করে থাকে, এবং সেটি থেকেই হচ্ছে তৈরি হয় গ্লুটেন। ঠিক আছে, এখন আমরা যদি পরের স্লাইডে আবার ফিরে যাই, যে এখন এই যে গ্লায়াডিনটা ভাঙলো, হ্যাঁ, যে গ্লুটেনটা ভেঙে প্রথমে উৎপন্ন হলো গ্লায়াডিন, এবং এই যে গ্লায়াডিনটা পরবর্তীতে স্টোমাক থেকে যাবে স্মল ইন্টেস্টাইনে। আমরা জানি স্টোমাক থেকে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এরা কোথায় চলে যায়, যে স্মল ইন্টেস্টাইনে যায়, এবং স্মল ইন্টেস্টাইনে যায় যে স্টোমাক এমপ্টিংয়ের মাধ্যমে। এবং সব ফুডের সাথে এই গ্লায়াডিনটাও কিন্তু স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামে যাবে, এবং এই যে ডিউডেনামে সেখান থেকে মূলত সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ, হ্যাঁ, সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এটা গ্লায়াডিনের সাথে বাইন্ড করবে এবং তাকে ডিস্ট্রয় করে দিবে। তো আমরা প্রথমে এই কয়টা জিনিস জানলাম, যে প্রথমে আমরা একটা মানুষ যখন হচ্ছে ওয়েট গ্লুটেন ইনজেকশন করছে, সে যাচ্ছে স্টোমাকে গিয়ে সে ভেঙে গ্লায়াডিনে পরিণত হচ্ছে, এবং গ্লায়াডিনটা যখন স্মল ইন্টেস্টিনের ডিউডেনামে যাচ্ছে সে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর সাথে বাইন্ড করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। এবার আমাদের বুঝতে হবে যে প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কি, আসলে প্যাথোলজিক্যাল কন্ডিশন কিভাবে ডেভেলপ করে, বা সিলিয়াক পেশেন্টের যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনগুলো আসলে কিভাবে আসছে। আমরা যদি আমাদের প্যাথোলজিক্যাল স্লাইডটার দিকে চলে যাই, তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাবো যে একটা পেশেন্টের, হ্যাঁ, আমরা নর্মাল কন্ডিশনটা বলেছি যে ইমিউনোগ্লোবুলিন এটা কার সাথে বাইন্ড করে, সে গ্লায়াডিনের সাথে বাইন্ড করে ডিস্ট্রয় করে দিচ্ছে। কিন্তু সিলিয়াক পেশেন্টের ক্ষেত্রে এই যে ইমিউনোগ্লোবুলিন এ যখন গ্লায়াডিনের সাথে বাইন্ড করে তখন তাকে সে ডিস্ট্রয় করতে পারে না। ঠিক আছে, বরং এই যে গ্লায়াডিনটা তখন গিয়ে হচ্ছে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে। হোয়াট ইজ ট্রান্সফেরিন সেটা কিন্তু আমরা সকলেই জানি। এই যে ট্রান্সফেরিনের সাথে যখন এটা বাইন্ড করে তখন হয় কি, এই ট্রান্সফেরিনটা গ্লায়াডিনটাকে ক্যারি করে নিয়ে যায় ল্যামিনা প্রোপ্রিয়ার কাছে। ঠিক আছে, ল্যামিনা প্রোপ্রিয়ার কাছে সেটিকে নিয়ে যায়। ল্যামিনা প্রোপ্রিয়াতে হচ্ছে এই গ্লায়াডিনের ডিঅ্যামাইডেশন হয়ে থাকে। হোয়াট ইজ ডিঅ্যামাইডেশন? ডিঅ্যামাইডেশন হচ্ছে কোনো প্রোটিন বা পলিপেপটাইড থেকে যদি কোনো অ্যামাইড মূলক সে হচ্ছে ভেঙে যায় তখন সেটাকে বলা হয়, বা সেই প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে ডিঅ্যামাইডেশন। এখন এই যে ডিঅ্যামাইডেশন হলো, এখন ডিঅ্যামাইডেশন হওয়ার জন্য মূলত এনজাইমের প্রয়োজন হয়, এবং এই জায়গায় ল্যামিনা প্রোপ্রিয়াতে যে গ্লায়াডিনের ডিঅ্যামাইডেশনটা হচ্ছে সেটি মূলত হচ্ছে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এনজাইমের মাধ্যমে। এখন টিস্যু ট্রান্সগ্লুটামিনেজের মাধ্যমে সে ডিঅ্যামাইডেশন হয়ে আলটিমেটলি কিন্তু পরিণত হচ্ছে স্মল পার্টিকেলে। আমরা জানি প্রোটিন থেকে ভেঙে ফার্স্টে পলিপেপটাইড হয়, পলিপেপটাইড থেকে হচ্ছে পেপটাইড, এবং আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড এবং আদার স্মল পার্টিকেলগুলোতে সে ভাগ হয়ে যায়। এখন একটা পেশেন্টের, একটা এই ধরনের মানুষের যখন হচ্ছে এই স্মল পার্টিকেলগুলোতে বিভক্ত হয়ে যায়, এই জায়গার ক্ষেত্রে সেটা কি মূলত একটা ফরেন পার্টিকেল হিসেবে কাজ করছে, বা সে তখন মনে করতেছে কি এটাকে একটা ফরেন বলে মনে করতেছে, কারণ এখানে আসলে বিভিন্ন ধরনের অটো অ্যান্টিজেন, অটো অ্যান্টিবডির কিছু প্রভাব আছে, যেটি আমরা পরবর্তীতে যখন ইনভেস্টিগেশনটা পড়তে যাব সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। জাস্ট এখানে প্যাথোফিজিওলজির ক্ষেত্রে এতটুকু আপনারা এখন দেখেন যে এটিকে ল্যামিনা প্রোপ্রিয়াতে যে ম্যাক্রোফেজগুলো আছে সেটাকে সেই পার্টিকেলগুলোকে সে নিচ্ছে, এবং ম্যাক্রোফেজগুলো যখন এটাকে টেকেন আপ করে তখন সেটি ফ্যাগোসাইটোসিস হয়ে যায়। ঠিক আছে, এটাকে ফ্যাগোসাইটোসিস করে দেয়। আলটিমেটলি এটাকে যখন ফ্যাগোসাইটোসিস
করে দিচ্ছে তখন সেটি কি হচ্ছে, মূলত সেটি অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করতেছে। অ্যান্টিজেন হিসেবে কার কাছে প্রেজেন্ট করতেছে? হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করতেছে। এখন হেল্পার টি সেলের কাছে তো আর এমনি এমনি প্রেজেন্ট হয়ে যাবে না, তার কিছু না কিছু একটা ক্যারিয়ার তো লাগবে যার মাধ্যমে এই প্রেজেন্টেশনটা কমপ্লিট হবে। এই প্রেজেন্টেশনটা হওয়ার জন্য আমাদের দরকার মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, বাট এটা মিউটেড অবস্থায় আছে, ঠিক আছে। এই মিউটেড মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এমএসসি মলিকিউলটা এই অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে আমাদের হেল্পার টি সেলের কাছে, এবং হেল্পার টি সেলের কাছে যখন এটি প্রেজেন্ট করতেছে এই কার মাধ্যমে বলেছি? এমএসসির মাধ্যমে। এবং এই এমএসসিটাকে প্রডিউস করতেছে কি? ওই যে বলে এসেছিলাম HLA DQ2 বা HLA DQ8, এই দুটো দ্বারা এটি প্রেজেন্টেড হচ্ছে বা প্রডিউসড হচ্ছে। তাহলে হেল্পার টি সেলের কাছে এটি প্রেজেন্টেশনও হয়ে গেল এবং এটাকে হচ্ছে প্রডিউস করেছে কে? HLA DQ2 বা হচ্ছে DQ8। এখন হেল্পার টি সেল তখন আলটিমেটলি যে ইনফ্লামেটরি মেডিয়েটরগুলো আছে, যেমন ইন্টারলিউকিন 1 বা TNF আলফা এবং হচ্ছে যে ইন্টারফেরন গামা, এদেরকে রিলিজ করবে। ইনফ্লামেটরি যে মেডিয়েটরগুলোকে সে রিলিজ করতে থাকবে। আলটিমেটলি দেখা যাবে কি আরও ম্যাক্রোফেজ, হ্যাঁ, সে হচ্ছে সেই ল্যামিনার প্রক্রিয়াতে ধীরে ধীরে আসতে থাকবে। যতই বেশি ম্যাক্রোফেজ আসবে তত সেখানে কি হবে? ইনফ্লামেটরি রিয়াকশানটা আরও বাড়তে থাকবে এবং ইনফ্লামেটরি রিয়াকশানটা একটা চেইনের মতো সেখানে তখন চলতে থাকবে। চলতে চলতে আলটিমেটলি দেখা যাবে কি সেখানে তখন যে বি লিম্ফোসাইট, ঠিক আছে, বি লিম্ফোসাইট প্রলিফারেশন, হ্যাঁ, বা বি লিম্ফোসাইটের প্রলিফারেশন হবে এবং সেখান থেকে বি লিম্ফোসাইটের অ্যাক্টিভেশন হবে এবং আলটিমেটলি প্লাজমা সেলের প্রলিফারেশন হবে। তাহলে এই যখন বি লিম্ফোসাইটের অ্যাক্টিভেশন হলো বা প্লাজমা সেল প্রলিফারেশন হলো, তখন কিন্তু আসলে সেখানে বিভিন্ন ধরনের যে অ্যান্টিবডিগুলো, ঠিক আছে, অ্যান্টিবডি কী কী হতে পারে? যে অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি বা হচ্ছে অ্যান্টি গ্লাইডিন বা হচ্ছে অ্যান্টি ট্রান্সগ্লুটামিনেজ যে অ্যান্টিবডিগুলো, সেগুলো প্রডিউস হতে থাকবে। এভাবে প্রডিউস হতে হতে আলটিমেটলি গিয়ে প্রথমে অ্যাক্টিভেট হলো কে? হেল্পার টি সেল, দেন অ্যাক্টিভেট হলো হচ্ছে বি সেল এবং সাথে প্লাজমা সেলগুলোর প্রলিফারেশন হলো এবং সবার শেষে গিয়ে অ্যাক্টিভেশন হবে সাইটোটক্সিক টি সেল, ঠিক আছে। এই যে প্যারাটার লাস্টের লাইন আপনারা দেখতে পাবেন যে অ্যাক্টিভেশন অফ সাইটোটক্সিক টি সেল, ঠিক আছে। এই সাইটোটক্সিক টি সেলের মেইনলি কাজ হবে সে অ্যান্টেরোসাইটটাকে অ্যাটাক করবে, ঠিক আছে, এবং অ্যান্টেরোসাইটকে সে যখন অ্যাটাক করবে তখনই সে অ্যাট্রোপি অফ দ্য ভিলাই এবং সাবটোটাল ভিলাস অ্যাট্রোপি তৈরি করবে। তাহলে জাস্ট প্যাথোফিজিওলজিটাকে যদি আমি কয়েকটা লাইনে একবার সামারি করে দিই, যে নর্মালি কী হয়েছিল, যে একটা মানুষ যখন হচ্ছে হোয়াইট গ্লুটেন ইনজেকশন করলো, স্টোমাকে গিয়ে গ্লাইডিনে ভেঙে গেল, ভেঙে গ্লাইডিনে পরিণত হলো এবং গ্লাইডিনটাকে ডিওডেনামে গিয়ে সে যখন সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর সাথে বাইন্ড করছে তখনই কিন্তু সে ডেস্ট্রয় করে দিচ্ছে। বাট সিলিয়াক পেশেন্টের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন এটা গ্লাইডিনকে ডেস্ট্রয় করতে পারে না, তার পরিবর্তে কী হয় যে সে এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ট্রান্সফেরিন তাকে ল্যামিনার প্রক্রিয়ার কাছে নিয়ে যাচ্ছে। ল্যামিনার প্রক্রিয়ার কাছে যখন নিয়ে যাচ্ছে তখন সেখানে গিয়ে হলো কি যে গ্লাইডিনের ডিঅ্যামাইডেশন হচ্ছে, ঠিক আছে, এবং ডিঅ্যামাইডেশনটা হয় মূলত কার মাধ্যমে? টিস্যু ট্রান্সগ্লুটামিনেজের মাধ্যমে। টিস্যু ট্রান্সগ্লুটামিনেজের মাধ্যমে যখন এই ডিঅ্যামাইডেশনটা কমপ্লিট হচ্ছে, সে স্মল পার্টিকেলে পরিণত হয়ে গেল, তাকে টেকেন আপ করলো কি ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটোসিস হচ্ছে। ফ্যাগোসাইটোসিস হওয়ার পরে সেখানে যে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করতেছে কার কাছে? হেল্পার টি সেলের কাছে। হেল্পার টি সেলের কাছে কে প্রেজেন্ট করতেছে? এমএচসি কম্পোনেন্ট, যেটা প্রডিউস করতেছে কে? HLA DQ2 এবং HLA DQ8। দেন সেখানে আলটিমেটলি পরবর্তীতে যে বি সেলের অ্যাক্টিভেশন, আরও ম্যাক্রোফেজ আসবে, পরবর্তীতে বি সেল অ্যাক্টিভেশন হবে, প্লাজমা সেল প্রলিফারেশন হবে এবং আলটিমেটলি গিয়ে অ্যান্টিবডিগুলো প্রোডাকশন হবে এবং সবার লাস্টে অ্যাক্টিভেশন হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল, যেটি ডিরেক্ট অ্যান্টেরোসাইটকে অ্যাটাক করবে। অ্যান্টেরোসাইটকে অ্যাটাক করার মাধ্যমে তার কাজটাই হচ্ছে সে ভিলাইয়ের অ্যাট্রোফি করবে এবং সাবটোটাল ভিলাস অ্যাট্রোফি করবে। তাহলে আমাদের হোয়াট ইজ সিলিয়াক ডিজিজ আমরা বুঝলাম এবং হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ সিলিয়াক ডিজিজ এটাও আমরা দেখলাম। দেন আমরা যদি আসি জাস্ট এতক্ষণ যে প্যাথোফিজিওলজিটা বললাম তার একটা ছোট অংশ, যে গ্লাইডিন কীভাবে ইন্টেস্টাইনে যাচ্ছে, ডিঅ্যামাইডেটেড হলো, কনজিউমড বাই ম্যাক্রোফেজ, এবং এখানে একটা এই লাইনটা একটু দেখবেন যে এখানে টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন হচ্ছে প্লাস এখানে হিউমোরাল রেসপন্স তৈরি হচ্ছে, ঠিক আছে। এছাড়া এর পরের যে জিনিসটা আমরা যে বললাম এখানে সাবটোটাল ভিলাস অ্যাট্রোপি হচ্ছে, এছাড়া ইন্টেস্টাইনে হিস্টোলজিক্যালি আর কী কী চেঞ্জ হচ্ছে জাস্ট আপনারা এই 1 2 3 4 5 6 এগুলো ডেভিডসনে সরাসরি নেই, জাস্ট আপনাদের বোঝার জন্য এগুলো আলাদাভাবে একটু নেওয়া।
জাস্ট ভিলাস অ্যাট্রফি সেটা তো আমরা আগেই পড়ে এসেছি। এছাড়া ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া হবে, ডিক্রিজড গবলেট সেল, এছাড়া ইনক্রিজড ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইটস, ইমিউন সেলস ইন ল্যামিনার প্রোপ্রিয়া এবং সাইটোপ্লাজমিক ভ্যাকিউলস। ঠিক আছে, সো এই যে সাবটোটাল ভিলাস অ্যাট্রফির পাশাপাশি আর বাকি যে 5টা পয়েন্ট সেগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন। এর ভেতরে ক্রিপ্ট হাইপারপ্লাসিয়াটা হচ্ছে আপনাদের ইজিলি মনে থাকবে, ডিক্রিজড গবলেট সেল বা হচ্ছে ইনক্রিজড ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কথাটাও আপনাদের মনে থাকবে, কারণ এখানে ল্যামিনার প্রক্রিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি লিম্ফোসাইটের বিভিন্ন কাজ হচ্ছে। ওকে, এছাড়া যে ইমিউন রেসপন্স বা ইমিউন সেল, প্লাজমা সেল বা হচ্ছে আদার যে সেলগুলো আসতেছে সেটা আমরা প্যাথোফিজিওলজিতে পড়ে এসেছি। আর লাস্টে যেটা সাইটোপ্লাজমিক ভ্যাকিউলস। ওকে, এই কয়টা জিনিস আপনাদের মাথায় রাখলেই হবে। নেক্সট আমরা যেই অংশে চলে যাব, ক্লিনিক্যাল ফিচার্স। আমরা যখন আমাদের সেশনটি শুরু করেছিলাম তখনই এক ভদ্রলোকের ছবি দিয়ে কিছু তথ্য দিয়েছিলাম যে তার কী কী ধরনের সমস্যা হতো। হ্যাঁ, এবং আসলে সিলিয়াক ডিজিজে মূলত এই ধরনের ফিচার বা এই ধরনের সমস্যাগুলোই নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। যেমন কি এখানে গদবাঁধা কথাগুলো লেখা আছে, যেমন ইনফেন্সিতে যখন সে প্রেজেন্ট করে যে সিরিয়ালস এর উপরে আছে বা হচ্ছে সিরিয়ালস খেয়ে যারা যেসব বাচ্চারা খায় তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে ডায়রিয়া বা ম্যাল অ্যাবজর্পশন বা ফেলিওর টু থ্রাইভ, হ্যাঁ, এই সমস্ত ফিচার নিয়ে আসে। ঠিক আছে, এবং এক্ষেত্রে মাইল্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন আমরা পেতে পারি। এবং একটা পেশেন্ট, একটা বাচ্চা সে যদি হচ্ছে ম্যালনারিশড হয়ে থাকে তাহলে আলটিমেটলি আমরা সহজেই বুঝতে পারি যে তার ওয়েট গেইন কিন্তু সে ঠিকমতো করতে পারবে না, ফেলিওর টু ওয়েনিং বা ফেলিওর টু থ্রাইভ। হ্যাঁ, এবং তার ক্ষেত্রে কিন্তু তার শর্ট স্টেচার বা হচ্ছে তার যে ওয়েট সেভাবে ডেভেলপ করবে না, কিংবা হচ্ছে তার পিউবার্টাল ডিলে হতে পারে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, এটি মূলত হচ্ছে ফিমেলস আর এফেক্টেড টোয়াইস অ্যাজ অফেন অ্যাজ মেলস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা ফিচার যেটা খুবই দরকার সেটি হচ্ছে এখানে দুই ধরনের অ্যানিমিয়া পেতে পারি, ফোলেট ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। আনরেকগনাইজড সিলিয়াক ডিজিজ, আনরেকগনাইজড সিলিয়াক ডিজিজ থেকে অস্টিওপোরোসিস হতে পারে। হ্যাঁ, যদি হচ্ছে একটা লং টার্ম ধরে কারো সিলিয়াক ডিজিজ আছে কিন্তু সে বুঝতে পারছে না, ঠিক আছে, তার ফিচারগুলো আছে, কোনো ধরনের কোনো ট্রিটমেন্টও করা হয়নি তাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার যে লং টার্ম কমপ্লিকেশনগুলো যেমন হচ্ছে অস্টিওপোরোসিস বা অস্টিওমেলাইশিয়া এগুলো ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে আমরা যদি একটা স্লাইড দেখাই, এখানে মূলত সিলিয়াক ডিজিজের সিমটমগুলো দেওয়া আছে, যে একটা পেশেন্টের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্ট্রেস বা ব্লোটিং, অ্যাবডোমিনাল ব্লোটিং, নশিয়া, ফ্যাটিক, হ্যাঁ, ওয়েট লস, স্টোমাক পেইন, এই সমস্ত ফিচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এছাড়া হেডেক বা বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সমস্যা নিয়েও কিন্তু হচ্ছে সিলিয়াক ডিজিজের একটা পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে যদি একটা আমি একটা এসবি এর কথাই বলি, অনেকটা বেশ কয়েকটা কম্পোনেন্ট আমরা পড়ে এসেছি, যে ধরেন একটা যে কোনো এজই তো হতে পারে, আমি ধরলাম 15 বছরের একজন মানুষ বা 10 বছরের একজন মানুষ যার হচ্ছে যে অল্প পরিশ্রমে হচ্ছে হাঁপায়ে যায়, হ্যাঁ, বা বাচ্চা একটু দৌড়াদৌড়ি করতেছে, সে হচ্ছে হয়রান হয়ে যাচ্ছে, সে তার যে বয়সের তুলনায় তার যতটুকু গ্রোথ হওয়া দরকার সে অতটুকু গ্রোথ হচ্ছে না তার, এবং তার হচ্ছে মাঝে মাঝে যে অ্যাবডোমিনাল ব্লোটিং বা হচ্ছে বমি বমি ভাব হওয়া বা হচ্ছে তার যে পেট ব্যথা থাকে। হ্যাঁ, এবং আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারলাম, তার ফুড হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে গ্লুটেন কম্পোনেন্ট যে সমস্ত জিনিসে আছে সেগুলো তার রেগুলারলি খাওয়ার হিস্ট্রি আছে, সেগুলো সে রেগুলারলি ইনটেক করছে। হ্যাঁ, তাহলে আমাকে যদি প্রশ্নতে বলে যে আমাকে যদি ডিজিজটা ডায়াগনোসিস করতে বলে, আমার কিন্তু অবশ্যই মাথায় সিলিয়াক ডিজিজটা আসতে হবে। ঠিক আছে, এখন সিলিয়াক ডিজিজের সাথে আদার বিভিন্ন ডিজিজের অ্যাসোসিয়েশনও আছে, সেটা আমরা জানি, ওটাতে আমরা পরে আসছি। বাট আমাদেরকে প্রথমেই এতটুকু গ্লুটেন সেন্সিটিভ, সে তার একই ধরনের ফিচারগুলো আছে, ঠিক আছে, তাকে আমাদের অবশ্যই প্রথমে একটা জিনিস মাথায় আসতে হবে যে এটাকে আমরা সিলিয়াক ডিজিজ কি চিন্তা করব কি করব না। ওকে, তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো জানা হয়ে গেল। ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে শুধুমাত্র যে ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্যই জানা, এটা থেকে ওভাবে আসলে প্রশ্ন আসে না। হ্যাঁ, যে আপনাকে কখনোই দিবে না যে সিলিয়াক ডিজিজের ক্লিনিক্যাল সিমটম কী কী, হ্যাঁ, এভাবে কখনোই প্রশ্ন আসে না সাধারণত, জাস্ট ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্য। হ্যাঁ, বা আমরা প্রপারলি ডায়াগনোসিস করতে পারছি কি না, আমাদের যে ইনভেস্টিগেশনটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি কিনা, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পর্যন্ত পৌঁছানোর জন্য কয়েকটা ফিচার মনে রাখা। নাহলে নশিয়া, ভমিটিং এগুলো তো আর অনেক কিছু দিয়েই হয়ে থাকে, সাথে পিছনে কিন্তু কিছু না কিছু লেজ লাগানো থাকতে হবে। ওকে, দেন আমরা চলে আসি ইনভেস্টিগেশন। যদি সিলিয়াক ডিজিজের দুইটা বক্সের পরবর্তীতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে, স্পেসিফিকলি বলবো দুইটা জিনিস, এর ভিতরে একটা হচ্ছে কিন্তু ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন
বলার আগে আমি জাস্ট আরেকবার একই কথাই বলতে চাই যে সেম ধরনের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলো আপনার কাছে, আপনি ডায়াগনোসিসও করে ফেললেন যে এটি সিলিয়াক ডিজিজ হতে পারে। আপনাকে প্রশ্নে দিল হচ্ছে হোয়াট উইল বি দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, হোয়াট উইল বি দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, বা হোয়াট উইল বি দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেশন ফর ডায়াগনোজিং দিস ডিজিজ। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মাথায় থাকতে হবে যে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমরা কী কী ধরনের ইনভেস্টিগেশন করতে পারি এবং সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড বা মেইন ইনভেস্টিগেশন আমরা কোনটাকে বলবো। তাহলে যদি আমরা এই যে ইনভেস্টিগেশনের প্রথমটাই দেখি যে ডিওডেনাল বায়োপসি করতে পারবো। ঠিক আছে, এন্ডোস্কোপিক স্মল বাউল বায়োপসি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনটা পেয়ে গেলাম, সেটা কি এন্ডোস্কোপিক স্মল বাউল বায়োপসি। এবার আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা বুঝলাম এটা সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ বোঝার পরে এটাও বুঝলাম যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে স্মল বাউল বায়োপসি। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে বায়োপসিটা নিব সেটা কোন জায়গা থেকে নিব এবং কয়টা বায়োপসি নিব। ঠিক আছে, স্মল বাউলের তো 3টা পার্ট আছে, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে, আমরা কি জেজুনাম আইলিয়াম থেকে বায়োপসি নিব? অবশ্যই না, আমাদেরকে বায়োপসিটা নিতে হবে হচ্ছে অবশ্যই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ডিওডেনাম তো ঠিক আছে, অবশ্যই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এবং কয়টা বায়োপসি নেব? অবশ্যই আমরা 4টা বায়োপসি নেব, প্লাস একটা বায়োপসি নেব হচ্ছে ডিওডেনাল বাল্ব থেকে। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে আমাদের স্পেসিফিক বায়োপসির লোকেশনটা কোথায় হবে, সাইট অফ বায়োপসিটা কোথায় হবে, তাহলে কয়টা বায়োপসি নিচ্ছি? 5টা। নাম্বার প্রথম 4টা হচ্ছে কোত্থেকে? অবশ্যই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, নট ফার্স্ট পার্ট, নট থার্ড পার্ট, নট ফোর্থ পার্ট, অবশ্যই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। আর রেস্ট আরেকটা বায়োপসি আমরা কোত্থেকে নেব? আমরা নেব হচ্ছে ডিওডেনাল বাল্ব থেকে। তাহলে আমাদের মোটামুটি এটা জানা হলো যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা এবং আমরা কয়টা বায়োপসি নিব, কোন জায়গা থেকে নিব, ডিওডেনামের কোন পার্ট থেকে নিব। ওকে, তাহলে আমাদের একটা জিনিস শেষ হয়ে গেল। আর লাস্ট একটা লাইন এখানে পয়েন্ট আউট করেছি যে হিস্টোলজিক্যাল ফিচার্স আর ইউজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স, ওই যে 6টা পয়েন্ট বলে এসেছি, সাবটোটাল ভিলাস অ্যাট্রোপি, ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া, সাইটোপ্লাজমিক ভ্যাকিউলস, ঠিক আছে, বা লেমিনার প্রক্রিয়াতে আমরা ইমিউন সেলগুলো পাবো। এই 6টা পয়েন্ট আপনারা একটু মাথায় রাখবেন। এই লাইনটার জন্য, এই হিস্টোলজিক্যাল ফিচারের এই লাইনটার জন্যই হচ্ছে মূলত ওই স্লাইডটা আপনাদেরকে দেখানো। নেক্সট আমরা চলে যাচ্ছি, আমাদের কয়েকটা জানতে হবে, আমাদের কয়েকটা টার্ম আমরা সাধারণত জানি, বাট অ্যান্টিবডি অংশটা আলোচনা করার আগে এই জিনিসটা আমরা একটু দেখাতে যাচ্ছি যে হোয়াট ইজ অটো অ্যান্টিজেন অ্যান্ড হোয়াট ইজ অটো অ্যান্টিবডি। অটো অ্যান্টিজেন বা অটো অ্যান্টিবডি এগুলো হচ্ছে মূলত কি, আমরা ইমিউনোলজির ভাষাতে যেটা বুঝি যে আমার নিজের বডির কোনো একটা পোর্শন, সেটাকে বডি কোনো না কোনো একটা কারণে সে ফরেন বলে মনে করছে, কোনো একটা ইমিউনোডেফিসিয়েন্সি বা হচ্ছে কোনো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে নিজের বডির জিনিসকেই নিজের বডি শত্রু বানিয়ে ফেলছে, ফরেন বানিয়ে ফেলছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি হচ্ছে মূলত অটো অ্যান্টিজেন এবং অটো অ্যান্টিবডি। আচ্ছা, এখন আমরা সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে যে অ্যান্টিবডি বা হচ্ছে অ্যান্টিজেনগুলো আছে সেটিকে হচ্ছে আমরা মেইনলি কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা প্যাথোফিজিওলজিতে অ্যান্টিবডিগুলোর কথা বলে এসেছি। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডিগুলোর কথাটা যদি আমি বলি, আমরা জানি হোয়াট ইজ অ্যান্ডোমাইজিয়াম। ঠিক আছে, এটি যদি হচ্ছে একটা মাসেল হয়, মাসেলের চারপাশে যে কানেকটিভ টিস্যুর সিটটা আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ডোমাইজিয়াম। এখন অ্যান্ডোমাইজিয়ামটার এগেনস্টে যদি কোনো অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়ে থাকে তখন সেটাকে বলা হয় অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এভাবেই হচ্ছে মূলত এই যে অ্যান্ডোমাইজিয়ামের এগেনস্টে, ঠিক আছে, বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এখন অ্যান্ডোমাইজিয়াম তো আমার বডিরই পার্ট, আমার একটা মাসেলের চারপাশের আবরণ বা সিথ কাভারিং, কানেকটিভ টিস্যু কাভারিং। এখন এর এগেনস্টেই আমার বডি অ্যান্টিবডি তৈরি করে দিচ্ছে। ওকে, এবং এটাকেই হচ্ছে আমরা মূলত বলি যে অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। এছাড়া অ্যান্ডোমাইজিয়ামে একটা জিনিস কমনলি থাকে, সেটি হচ্ছে ট্রান্সগ্লুটামিনেজ। ঠিক আছে, ট্রান্সগ্লুটামিনেজটা কিন্তু এখানে থাকে। এখন অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডির নিচে আরও দুটো কথা দেখা আছে যে যদি আইজিএ অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি বা হচ্ছে আইজিএ ডেফিসিয়েন্ট কী হয়। এটা হচ্ছে আমরা যখন মূলত অ্যান্টিবডির ভেতর টপিকটার ভেতরে আলোচনা করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখাতে চাই যে এই যে অ্যান্ডোমাইজিয়ামের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সে কীভাবে ম্যালঅ্যাবজর্পশনে
ভূমিকা পালন করতেছে। এটি আপনাকে যদি দেখাই তাহলে আমাদের একটু আগে স্লাইডে যেতে হবে যে এই যে অটো অ্যান্টিবডিগুলো আলটিমেটলি করে কি আমাদের ইন্টেস্টিনের ওয়ালটাকে সোয়েলিং করে, এবং ইন্টেস্টিনের ওয়ালটা যখন সোয়েলিং হয়ে যায় তখন আলটিমেটলি সে প্রপারলি তার যে নিউট্রিশনগুলো আমরা জানি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের ফুড পার্টিকেল বা নিউট্রিয়েন্ট প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে থাকে। এখন ইন্টেস্টিনের ওয়ালটা যখন হচ্ছে সোয়েলিং হয়ে গেল, ঠিক আছে, তার যে নর্মাল স্ট্রাকচার, তার ভিলাই বা হচ্ছে অ্যাবজর্বটিভ যে বিভিন্ন পোর্শনগুলো, যে ভিলাই ব্লান্টিং হয়ে গেল, হ্যাঁ, বা হাইপারপ্লাসিয়া হয়ে গেল, অ্যাট্রোফি হয়ে গেল, তাহলে কিন্তু ইন্টেস্টিন আর প্রপারলি অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক আছে। এবং অ্যাবজর্ব যদি না করতে পারে তাহলে আলটিমেটলি কি হবে, নিউট্রিয়েন্ট আমাদের বডিতে ঠিকমতো পৌঁছতে পারবে না, এবং নিউট্রিয়েন্ট যদি বডিতে ঠিকমতো পৌঁছতে না পারে তাহলে কিন্তু কি হবে যে ম্যালনিউট্রিশন বা হচ্ছে ম্যালনিউট্রিশনের বিভিন্ন ফিচার নিয়ে প্রেজেন্ট করবে বা ম্যাল অ্যাবজর্পশনের বিভিন্ন ফিচার নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি অ্যান্টিবডি অংশটার দিকে। প্রথমেই যে এই লাইনটা একটু ভালো মতো দেখবেন এবং অ্যান্টিবডির অংশটা খুব ভালো মতো আপনারা দেখবেন। যেমন টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ, এটাকে এখন বলা হয়ে থাকে অটো অ্যান্টিজেন ফর অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। তাহলে হোয়াট ইজ অটো অ্যান্টিজেন, হোয়াট ইজ অটো অ্যান্টিবডি, সেটা কিন্তু আমরা অলরেডি বলে এসেছি। ওকে, এখন এই যে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ তাকে আমি কি বলছি যে অটো অ্যান্টিজেন ফর অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। এখন ধরেন কোনো একটা পেশেন্টের, হ্যাঁ, আমি যে টেস্ট করলাম, টেস্ট করার পরে এই অ্যান্টিবডিটাকে পজিটিভ পেলাম। এই অ্যান্টিবডিটাকে যদি হচ্ছে আমি পজিটিভ পাই তাহলে কি আমি তখনই সাথে সাথে হচ্ছে যে আমি ধরেন তখন বায়োপসি নিলাম না, আমি বায়োপসি না নিয়ে আগে আমি হচ্ছে তার টেস্টটা করলাম, হ্যাঁ, যে আমার এই পেশেন্টের অ্যান্টিবডি স্ক্রিনিংটা করলাম, তাহলে আমি কি তখন সাথে সাথেই হচ্ছে তার যে গ্লুটেন রেস্ট্রিকশন করে দিব? অবশ্যই না। যতক্ষণ না পর্যন্ত তার বায়োপসি নেওয়া হচ্ছে ততক্ষণ সে গ্লুটেন কন্টেনিং ডায়েটই খেতে থাকবে। পরবর্তীতে যখন হচ্ছে বায়োপসির পরে কনফার্ম হবে তখন হচ্ছে আমরা গ্লুটেন রেস্ট্রিকশনটা দিব, ঠিক আছে। এবং সো এটা আমার কথা না, এটা ডেভিডসনেরই কথা, যে যদি হচ্ছে অ্যান্টিবডি স্ক্রিনটা পজিটিভ হয় গ্লুটেন কন্টেনিং ডায়েট আমাদের ততদিন কন্টিনিউ করতে হবে যতদিন না ডিওডেনাল বায়োপসি নেওয়া হচ্ছে। ওকে, আর অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডিজ অফ IgA ক্লাস আর ডিটেক্টেবল বাই ইমিউনোফ্লুরোসেন্স ইন মোস্ট আনট্রিটেড কেসেস। হ্যাঁ, এখন এই যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি যে IgA বা ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্ট বা ইমিউনোগ্লোবুলিন A প্রেজেন্ট আছে কিনা। সো প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল ইমিউনোগ্লোবুলিন A, ঠিক আছে, যদি প্রেজেন্ট থাকে সেটাকে আমরা ইমিউনোফ্লুরোসেন্সের মাধ্যমে ডিটেক্ট করতে পারবো। ওকে, এখন এটার কিন্তু ভালোই সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে, যে সেন্সিটিভ মোটামুটি 85 to 95% এবং স্পেসিফিক হচ্ছে 99%, ঠিক আছে। এক্সেপ্ট এটা হচ্ছে আমরা মূলত যে ইয়ং ইনফ্যান্টদের ক্ষেত্রে এটা এতটা সেন্সিটিভ বা স্পেসিফিক হয় না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বা আমি এখন বলতেছি, দুইটা কথা বলে এসেছিলাম যে ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্ট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি আমি যদি অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি ফর ইমিউনোগ্লোবুলিন A এর জন্য যদি আমি করে থাকি তাহলে কি আমি পজিটিভ রেজাল্ট পাবো? অবশ্যই পাবো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমার রেজাল্ট নেগেটিভ আসবে, বাট ইটস এ ফলস নেগেটিভ রেজাল্ট, ঠিক আছে। সিলিয়াক ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে যদি হচ্ছে এটা অটোইমিউন কন্ডিশন কজের কারণে হয়ে থাকে তাহলে মোটামুটি সিলিয়াক ডিজিজের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে 3 to 5% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমি ইমিউনোগ্লোবুলিন A তার ভিতরে খুঁজতে চাই তাহলে কিন্তু আমি ডেফিসিয়েন্ট পাবো। আমি ধরেন বলে দিলাম যে নেগেটিভ, কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটি আসলে হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট, ঠিক আছে। এটাকে আমি কখনোই আমার অ্যাবসোলিউট নেগেটিভ বলতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে যদি হচ্ছে আমি দুটো লাইন বাদ দিয়ে এসেছিলাম, সে দুটো লাইন যদি দেখাই যে IgA এন্ডোমাইজিয়াল অ্যান্টিবডি, এটি সাপোর্ট ডায়াগনোসিস, হ্যাঁ, যদি সে ডেফিসিয়েন্ট না হয় সে কিন্তু অবশ্যই ডায়াগনোসিসটাকে ইন্ডিকেট করছে এবং কোন ধরনের পপুলেশন রিস্কে আছে সে কিন্তু সে মেজার করতে পারে। আর যদি IgA সে যদি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্সির কারণে সে কিন্তু ফলস নেগেটিভ একটা রেজাল্ট আমাদের কাছে শো করবে। সো এই জিনিসটা আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে কখন আমরা IgA ডেফিসিয়েন্টের কারণে আদার কি করতে পারি, ঠিক আছে। যদি ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্ট কোনো কেস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে অ্যান্টিবডিটা দেখব সেটি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G, ঠিক আছে। এই যে ইমিউনোগ্লোবুলিন G অ্যান্টিবডিটা আমরা IgA ডেফিসিয়েন্সির ক্ষেত্রে দেখতে পাই। ওকে, এখন আমরা তো এখানে অনেক কিছুই বললাম যে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ বা হচ্ছে অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল ইমিউনোগ্লোবুলিন A কিংবা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন A ডেফিসিয়েন্ট কেস,
ঠিক আছে, বেশ কয়েকটা কথাই আমরা এখানে উল্লেখ করলাম। এর ভিতরে যে মেইনলি আমরা কোনটা করে থাকি, আমরা মূলত হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডিটা সিরোলজিক্যাল টেস্ট অফ চয়েস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অনেক কান্ট্রিতে। কারণ কি, এটি হচ্ছে ইজিয়ার টু পারফর্ম, সেমি কোয়ান্টিটেটিভ এবং 95% সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে। তাহলে তিনটা জিনিস, এটি হচ্ছে ইজিয়ার টু পারফর্ম, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অনেক বেশি, কিংবা এটি সেমি কোয়ান্টিটেটিভ। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ বা এটিকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে লাস্টের লাইনটা, যে ইজ মোর অ্যাকুরেট ইন দ্য পেশেন্টস উইথ ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্ট পেশেন্টের ক্ষেত্রে এটি খুব বেশি অ্যাকুরেট হিসেবে কাজ করতে পারে। তাহলে আমাদের মূলত হচ্ছে অ্যান্টিবডির ব্যাপারটাও কিন্তু আমরা জেনে গেলাম। ঠিক আছে, প্রথমে আমরা কি পড়ে এসেছি, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ। টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ সেটাকে কি বলা হচ্ছে, অটো অ্যান্টিজেন ফর অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল অ্যান্টিবডি। ঠিক আছে, এটার খুব ভালো একটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে, এবং এটি পজিটিভ হলে আমরা অবশ্যই তখনও গ্লুটেন ফ্রি ডায়েট শুরু করতে পারবো না যতক্ষণ না আমরা বায়োপসি নিচ্ছি। ঠিক আছে, দেন আমরা অ্যান্টি অ্যান্ডোমাইজিয়াল ইমিউনোগ্লোবুলিন এ যেটা আছে সেটির ক্ষেত্রে করব কি, যে আমাদের দেখতে হবে যে অ্যাকসেপ্ট ইনফ্যান্টের ক্ষেত্রে মানে ইনফ্যান্ট, এটির খুব ভালো একটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে, বাট এটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি আছে কিনা। ঠিক আছে, যদি ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনটা, ইমিউনোগ্লোবুলিন জি লেভেলটা দেখতে হবে। আর লাস্ট হচ্ছে যে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, এটাকে কেন আমরা বেশি ব্যবহার করছি বা এটাকে কেন আমরা সুপিরিয়রভাবে নিচ্ছি অ্যান্টিবডিগুলোর ভেতরে, কারণ হচ্ছে অবশ্যই বললাম যে পারফর্ম করা ইজি, বা হচ্ছে এটি সেমি কোয়ান্টিটেটিভ, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কজ কোনটা বলেছি, যে এটি ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্ট কেসের ক্ষেত্রে একটা অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যে আমরা হেমাটোলজিক্যাল কিছু টেস্ট আছে, যে ব্লাড কাউন্টের ক্ষেত্রে আমরা বলেছি যে দুইটা অ্যানিমিয়ার কথা আমরা উল্লেখ করেছিলাম, ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো এখানে আমরা মূলত যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটি হচ্ছে মূলত আয়রনের থেকে এবং আয়রন ডেফিসিয়েন্সি থেকে, এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যেটি ফলেট ডেফিসিয়েন্সি থেকে আমরা পেতে পারি। ওকে, এছাড়া এখানে ফিচার্স অফ হাইপোস্প্লেনিজম, এই তিনটা ফিচার খুব ভালো মতো মনে রাখবেন, টার্গেট সেল, স্ফেরোসাইটস এবং হাউল জলি বডি। ঠিক আছে, এখানের ক্ষেত্রে এই যে কি বলে স্প্লিনের হাইপোস্প্লিনিজমের যে ফিচার তিনটা, এই তিনটা আপনাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। ঠিক আছে, যে অ্যান্টিবডি বা হচ্ছে বায়োপসি যেটা ছিল সেটি কিন্তু হচ্ছে এসবিআই হিসেবে আসার চান্স বেশি, আর এখানে যে বায়োকেমিস্ট্রি বা হেমাটোলজির যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে মূলত এসবিআই হিসেবে আসতে পারে, এখানে এমসিকিউ হিসেবে আসার চান্স কম। ওকে, এখন আবার অ্যান্টিবডি থেকে বা ওই যে আমাদের ডায়াগনস্টিক টুল থেকে আমাদের উল্টা প্রশ্ন দিতে পারে। উল্টা প্রশ্ন কীরকম, যে আমাকে ফিচারগুলো দিল, ক্লিনিক্যাল ফিচার যেগুলো বলেছিলাম, ক্লিনিক্যাল ফিচারের পরে বললো যে এরকম ধরনের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে, অ্যান্টিবডি টেস্ট করার পরে এই ফিচার পাওয়া গেল, সেটা আমি ট্রান্সগ্লুটামিনেজের কথা বললাম, বা এটা পজিটিভ হাই টাইটার 10-এর বেশি বা 15-এর বেশি, কিংবা হচ্ছে বায়োপসি করলাম, বায়োপসি করে আমি এই ফিচার পেলাম হিস্টোলজিক্যালি, হ্যাঁ, যে কয়েকটা ফিচারের কথা বলেছি, কিংবা আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, আমি কোনো ফিচারের কথাই বললাম না, আমি কমপ্লিট ব্লাড কাউন্টের কথা বললাম, আয়রন ডেফিসিয়েন্সি পাইলাম, আয়রন প্রোফাইলের বিভিন্ন ফিচার আসলো, কিংবা হচ্ছে ধরেন যে হাইপোস্প্লেনিজমের ফিচারগুলো আছে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করতে দিতে পারে এটি কোন ধরনের ডিজিজ হতে পারে, সোসিলিয়াক ডিজিজের কথা আমাদের মাথায় আসতে হবে। এছাড়া এর সাথে হচ্ছে আদার ম্যানেজমেন্ট আমরা কী দিতে পারি, বা নেক্সট ইনভেস্টিগেশন অফ চয়েস কী হতে পারে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এভাবে হচ্ছে আপনারা দেখবেন। আর লাস্ট আরেকটা টেস্ট করতে পারি, সেটি হচ্ছে আমরা বোন মিনারেল ডেন্সিটি বা বোন ডেন্সিটিটা দেখতে পারি। এটা মূলত হচ্ছে যে ওল্ডার পেশেন্ট বা পোস্ট মেনোপজাল উইমেন, যদি এই ধরনের এজ গ্রুপের ক্ষেত্রে যদি আমাদেরকে এমন একটা ফিচার দিল, এমন একটা স্টেম দিল যেখানে হচ্ছে যে এজ গ্রুপটা হচ্ছে ওল্ডার এজ গ্রুপ, ডেবিলিয়েটেড পেশেন্ট বা পোস্ট মেনোপজাল উইমেন, একজন উইমেনের কথা বা ফিমেল পেশেন্টের কথা উল্লেখ করলো যার এজটা হচ্ছে আফটার মেনোপজ, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এই টেস্টগুলো বাদে, মানে হচ্ছে অ্যান্টিবডি বা হচ্ছে বায়োপসি এগুলো ছাড়া যদি অন্য কোনো টেস্টের কথা বলে বা ইনভেস্টিগেশনের কথা বলে, তাহলে আমাদের মাথায় আসতে হবে যে আমাদের বোন ডেন্সিটিটা দেখতে হবে, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যে অস্টিওপনিয়া বা হচ্ছে অস্টিওপোরোসিসের একটা থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের এই জিনিসটা অবশ্যই এক্সক্লুড করে নিতে হবে। নেক্সট আমরা চলে যাই যে কমপ্লিকেশন। এখন এই যে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে অবশ্যই অনেক ধরনের ডিজিজ অ্যাসোসিয়েশন আছে, যে বক্সটি আমরা পরে দেখব, বাট আমাদের আগে যেটা জানতে হবে কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে। যেমন
যে 3 ধরনের কার্সিনোমা, 3টা কার্সিনোমার নাম আপনারা অবশ্যই পয়েন্ট আউট করে রাখবেন, যে এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা, স্মল বাউল কার্সিনোমা এবং স্কোমাস সেল কার্সিনোমা অফ দ্য ইউসোফেগাস। ঠিক আছে, এই 3টা কার্সিনোমা বা হচ্ছে ম্যালিগনেন্সির কথা অবশ্যই ভোলা যাবে না আমাদের। এটা হচ্ছে আমাদের মূলত এমসিকিউ হিসেবে আসতে পারে, এসবি হিসেবে আসার ওরকম সম্ভাবনা খুব একটা নেই, বাট যেখানে এই কমপ্লিকেশন থেকে এসবি আসার সম্ভাবনা হচ্ছে এই জায়গাটা থেকে, যে আলসারেটিভ জেজুনো আইলাইটিস। হ্যাঁ, এই ক্ষেত্রে সিলিয়াক ডিজিজের পেশেন্টের ফিচারগুলোর পাশাপাশি ফিভার, পেইন, অবস্ট্রাকশন বা পারফোরেশনের যে ফিচার বা হচ্ছে কমপ্লেইনগুলোর কথা উল্লেখ থাকবে। তাহলে আমি যদি আমার ডায়াগনোসিস থেকে বুঝতে পারি যে, বা আমি স্টেম থেকে বুঝতে পারি যে পেশেন্ট ইজ এ সিলিয়াক, এবং তার সাথে হচ্ছে আমাকে বলেই দিল বা আমাকে প্রশ্নে বলেই দিল বা না বলেই দিতেও পারে, যে আমাকে ফিচারগুলো দিল যে একটা পেশেন্টের গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি বা হচ্ছে গ্লুটেন হাইপার সেন্সিটিভিটির যে ফিচারগুলো সেগুলো আছে, এবং সাথে সাথে তার এই ফিভার, পেইন বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা হচ্ছে পারফোরেশনের ফিচারগুলো দেখা যাচ্ছে, বাউল সাউন্ড অ্যাবসেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় আসতে হবে যে এটি একটি কমপ্লিকেটেড সিলিয়াক ডিজিজ, আলসারেটিভ যে জন্য আইলাইটিসের কথাটা আমাদের অবশ্যই মাথায় আসতে হবে। অনেক সময় পিসিপিএস এভাবেও প্রশ্নগুলো দিয়ে দেয় যে ডিজিজের থেকে তার কমপ্লিকেশনের দিকে চলে যাচ্ছে, ওকে, এবং কমপ্লিকেশনটা আমাদের ডায়াগনোসিস করতে হবে। তাহলে আমি যদি নাই জানি যে একটা সিলিয়াক পেশেন্টের তার হচ্ছে যে আলসারেটিভ যে জন্য আইলাইটিস হতে পারে, তাহলে কিন্তু আমরা এটি ধরতে পারবো না। ঠিক আছে, সো ম্যালিগন্যান্সি 3টার পাশাপাশি অবশ্যই আপনাকে এই যে আলসারেটিভ যে জন্য আইলাইটিস হতে পারে একটা সিলিয়াক পেশেন্টের, এটি মনে রাখতে হবে। ওকে, এবং এটি আমরা কিভাবে ডায়াগনোসিস করব? মেইনলি হচ্ছে বেরিয়াম স্টাডিজের মাধ্যমে করতে পারি, বাট এখানে আমরা ল্যাপারোটমি বা ফুল থিকনেস বায়োপসি লাগতে পারে। হ্যাঁ, আমাদের যেমন এটা জানতে হবে, কমপ্লিকেশনের নামটা জানতে হবে, সেম অ্যাজ আমাদের এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি যে এই পেশেন্টের যে ল্যাপারোটমি লাগতে পারে বা ফুল থিকনেস বায়োপসি লাগবে, সেটি আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এবং কোর্স ইজ অফেন প্রোগ্রেসিভ। হ্যাঁ, আর অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালেশিয়া এটা হচ্ছে মূলত যে লং স্ট্যান্ডিং কোনো যদি সিলিয়াক ডিজিজের পেশেন্ট থাকে, এবং এজ গ্রুপ দুটো বলেছিলাম, যে ওল্ডার এজ গ্রুপ এবং হচ্ছে যে পোস্ট মেনোপজাল উইমেন, এদের ক্ষেত্রে এটি বেশি হতে পারে। ঠিক আছে, সো কমপ্লিকেশন এখানে এতটুকু জানলেই হবে। এখানে একটা জাস্ট নেমোনিক দেখানো হয়েছে, ওপি ঘাই, যে অস্টিওম্যালেশিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সির কথা বলেছি, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে অবশ্যই আমাদের ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসের কথাটাও মাথায় রাখতে হবে। এছাড়া অ্যামাইলোডোসিস এবং ইন্টেস্টিনাল লিম্ফোমা, সবগুলো অবশ্য ডেভিডসনের নেই, জাস্ট আদার যে কমপ্লিকেশনগুলো হতে পারে সেটি ডেভিডসনের পাশাপাশি বাকিটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এটা আপনারা একটু লিখে রাখতে পারেন আপনাদের বইয়ের পাশে কমপ্লিকেশনের অন্যান্য ফিচারগুলোর সাথে। ওকে, এবং ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট এবং ফরমোস্ট কথা হচ্ছে অবশ্যই কি আমাদের গ্লুটেন ফ্রি ডায়েট এনশিওর করতে হবে, এবং গ্লুটেন ফ্রি ডায়েট এনশিওর করার পাশাপাশি যেহেতু ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, বিভিন্ন ধরনের আদার নিউট্রিয়েন্টগুলো ম্যাল অ্যাবজর্পশন হতে পারে, সো সেক্ষেত্রে আমাদের আদার সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং এখানে হচ্ছে মূলত এই কথাগুলোই বলা আছে যে এক্সক্লুশন অফ ওয়েট ড্রাই, মানে হচ্ছে যেগুলো মূলত যে গ্লুটেন ফ্রি। এখন এই ধরনের খাবার কি আমরা আবার কখনো রিইন্ট্রোডিউস করতে পারবো? অবশ্যই 6 থেকে 12 মাস পরে এই পেশেন্টের অবস্থা বুঝে আমরা আবার এটিকে রিইন্ট্রোডিউস করতে পারি। ঠিক আছে, এছাড়া মাঝে মাঝে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টের কথা বলা আছে, এটা আর এত না জানলেও চলবে। মেইনলি আমাদের জানতে হবে এখান থেকে কয়েকটা কথা, আমি এই পেশেন্টটাকে কীভাবে ফলো আপ দিব। ঠিক আছে, এখন আমাকে স্ট্রিক্ট ডায়েট আমি এই পেশেন্ট এনশিওর করতেছে কিনা, বা এই যে ডায়েট এনশিওর করার পর তার হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট আছে কিনা, আমি মাঝে মাঝে তার অ্যান্টিবডি টাইটারটা দেখতে পারি যে তার অ্যান্টিবডি টাইটারের কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা, নাকি সে এখনও হাই অবস্থাতেই আছে। এবং এটুক যদি আমি জানতে পারি, দেন আমাদের দেখতে হবে যে যেই কথাগুলোই মূলত বললাম, যে মূলত এই পেশেন্টের যে অ্যান্টি এন্ডোমাইজিয়াল অ্যান্টিবডি বা হচ্ছে আদার যে অ্যান্টিবডির ফিচারগুলো আছে কিনা, হ্যাঁ, কতটুকু বেড়ে আছে। এখন আমরা এই স্মল বাউল বায়োপসিটা কখন রিপিট করব? ঠিক আছে, যদি পেশেন্ট ফেলিউর টু ইমপ্রুভ এবং এই যে অ্যান্টিবডি টাইটারটা অলওয়েজ হাই থাকে। এখন একটা পেশেন্টের স্যাটিসফ্যাক্টরি যে গ্লুটেন ফ্রি ডায়েট আমি এনশিওর করলাম, কিন্তু তাও দেখা যাচ্ছে কি তার অ্যান্টিবডি টাইটারটা খুব হাই। হ্যাঁ, তখন আমাদের অবশ্যই আদার যে ডিজিজগুলো, যেমন হচ্ছে যে কমপ্লিকেটেড বিভিন্ন কেস, যে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি বা হচ্ছে মাইক্রোস্কোপিক কোলাইটিস, হ্যাঁ, এগুলোর কথা মাথায় রাখতে হবে। কিংবা যে আলসারেটিভ জেজুনাইটিস, যেটা আমরা কমপ্লিকেশনে পড়ে এসেছি, বা কমপ্লিকেটেড কেস হয়ে গিয়েছে কিনা, বা এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা হয়েছে কিনা, এগুলো মাথায় রাখতে হবে।
এখন একটা পেশেন্টের গ্লুটেন ফ্রি ডায়েটও দেওয়া হয়েছে, সাথে সাথে আমরা কখন গ্লুকোকর্টিকয়েড বা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিব, যখন এটিকে আমরা বলতে পারি রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ, আরসিডি। হোয়াট ইজ আরসিডি বা রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ? যদি একটা পেশেন্টের গ্লুটেন ফ্রি ডায়েট দেওয়া হয়েছে, ঠিক আছে, তার হচ্ছে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিংবা তার যে ওভার্ট যে ম্যালিগন্যান্সিগুলো বা হচ্ছে আদার ডিজিজ অ্যাসোসিয়েশনের কোনো আমি ফিচার পাচ্ছি না, তখন সেটিকে আমরা বলতে পারি হচ্ছে রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ। এবং এটি দুই ভাগে ভাগ করতে পারি, যে আরসিডি 1 এবং আরসিডি 2, রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ 1 এবং রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ 2। আরসিডি টাইপ 1টাকে মূলত হচ্ছে নর্মাল ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট পেতে পারি, এবং টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে স্মল ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট। মানে এই যে আরসিডি 1 আরসিডি 2 এই দুটাকে আমি মূলত ডিফারেন্সিয়েট করতে পারি যে লিম্ফোসাইটের শেপটা কীরকম তার উপর ভিত্তি করে, ঠিক আছে, এতটুকু জানা থাকলেই হবে। সো এই গেল হচ্ছে ম্যানেজমেন্ট আর ডিজিজ অ্যাসোসিয়েশন। আমরা আমাদের আজকের সেশনের প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, দুইটা বক্স দেখেই শেষ হবে। যে ডিজিজ অ্যাসোসিয়েশনের ভেতরে এখানে দেখেন অনেক বড় একটা বক্স আছে, আপনারা বক্সটা কিভাবে মনে রাখবেন, ঠিক আছে, জাস্ট একটা নেমোনিক দেখিয়ে দিব, এই নেমোনিকটা আপনারা মনে রাখতে পারলেই আপনাদের ইজিলি মনে থাকবে। সেই নেমোনিকটা হচ্ছে যে আপনারা এখন স্ক্রিনে দেখবেন যে মিস ডাউন অ্যান্ড মিস শগ্রেন হ্যাজ পিইউডি। এম ফর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে, এম ফর মায়াস্থেনিয়া গ্রেভিস, আই ফর ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মিসের দুইটা এস, এস ফর হচ্ছে স্প্লেনিক অ্যাট্রফি অ্যান্ড সার্কোইডোসিস, ডাউন তো বুঝতেই পারতেছেন যে ডাউন সিনড্রোম। আর পরবর্তী এম থেকে হচ্ছে মাইক্রোস্কোপিক কোলাইটিস, আই ফর ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি, এস ফর এটা আমরা অলরেডি পড়ে এসেছি স্মল বাউল কার্সিনোমা অ্যান্ড স্মল সেল স্কোমাস সেল কার্সিনোমা অফ ইউসোফেগাস। শগ্রেন সিনড্রোম ইন্ডিকেট করছে। পি ফর হচ্ছে পার্নিশাস অ্যানিমিয়া এবং প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি। আর ইউ ফর আলসারেটিভ জেজুনাইটিস, এবং ডি ফর হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস অ্যান্ড টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। তাহলে এই যে মিস ডাউন অ্যান্ড মিস শগ্রেন হ্যাজ পিইউডি, এটির মাধ্যমে কিন্তু আমরা এই যে বক্সটা দেখাচ্ছি এটা মোটামুটি পুরোটাই কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাকি থাকতেছে জাস্ট কয়েকটা জিনিস, যেমন হচ্ছে এই থাইরয়েড ডিজিজ এবং নিউরোলজিক্যাল যে কমপ্লিকেশনগুলো এবং এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা, এবং এগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের যে কমপ্লিকেশনের ভিতরেই দেখিয়ে এসেছি। সো এগুলো আশা করি মনে রাখতে তেমন একটা কষ্ট হবে না। জাস্ট আপনারা এই বক্সটা অনেক সময় আমরা আসলে ভুলে যাই যে কী কী ডিজিজ অ্যাসোসিয়েশন আছে, বা সিলিয়াক ডিজিজ আমরা বলছি, এর সাথে আমরা আর কি ডিজিজ অ্যাসোসিয়েশন বা কী কী ডিডি আমরা মাথায় রাখতে পারি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত যে এই যে ডিজিজগুলো, যে 10-12টা ডিজিজের কথা বললাম, মিস ডাউন অ্যান্ড মিস শগ্রেন হ্যাজ পিইউডি, মায়াস্থেনিয়া গ্রেভিস, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, স্প্লেনিক অ্যাট্রফি, সার্কোইডোসিস, বা হচ্ছে শগ্রেন সিনড্রোম, ঠিক আছে, মাইক্রোস্কোপিক কোলাইটিস, ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, হ্যাঁ, আলসারেটিভ জেজুনাইটিস, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এক্সট্রা মনে রাখতে হবে কি নিউরোলজিক্যাল কন্ডিশনগুলো এবং টি সেল অ্যাসোসিয়েটেড যে লিম্ফোমা, হ্যাঁ, এবং থাইরয়েড ডিজিজ, এই তিনটার কথা মাথায় রাখলেই হবে। আর এই চ্যাপ্টারের ইনফিনিটি স্টার বক্স, হ্যাঁ, সাবটোটাল ভিলাস অ্যাট্রফির কজ কী কী, যে কয়েকটা কিন্তু আমরা অলরেডি জানি, যেমন হচ্ছে যে সিলিয়াক ডিজিজ, এটা তো আমরা বলছি, ট্রপিক্যাল স্প্রু, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস বা লিম্ফোমার কথাটা, এবং লাস্টের জিনিসগুলো যেমন হচ্ছে হুইপলস ডিজিজ, জলিঞ্জার-এলিসন সিনড্রোম, রেডিয়েশন, এগুলোর কারণে কিন্তু সাবটোটাল ভিলাস অ্যাট্রফি হতে পারে। এবং এটা থেকে হচ্ছে মূলত এই বক্সটি থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন এসে থাকে, এবং এটি থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। তাহলে এই বক্সটির একটি লাইনও বা একটি পয়েন্টও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। 10টির 10টি অবশ্যই আপনাদেরকে ভালো মতো মনে রাখতে হবে। জাস্ট লাস্টে হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমাদের এই যে সিলিয়াক ডিজিজ কী কী ধরনের ফিচার পাওয়া যায়, যেমন পেশেন্ট লিথার্জিক হবে, বা তার যে র্যাশ থাকবে তার বডিতে, লং টার্ম কমপ্লিকেশন অস্টিওপোরোসিস, ডায়রিয়া, স্টেটোরিয়া, ম্যালোদর্শনের ফিচারগুলো থাকবে, বা নিউরোলজিক্যাল কমপ্লিকেশনগুলো থাকবে। এছাড়া পজিটিভ টিটিজি অ্যান্টিবডি, বা হচ্ছে অ্যানিমিয়া বলেছিলাম, আয়রন ডিফিসিয়েন্সি এবং ফলেট ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর ওয়েট লসও থাকবে। জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করেছি। লাস্টে আবার সেই ব্যক্তি যাকে দিয়ে আমরা আমাদের স্লাইড শুরু করেছিলাম, যে সার্ভ টু উইন বইতে এখানে বলা হয়েছে যে উনি কীভাবে গ্লুটেন ফ্রি ডায়েটের পরে ওনার ফিটনেস ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এই যে বুকটাতে বা হচ্ছে
আমি প্রথমেই বলেছি উনি ওনার যে ফিটনেসটা সবচাইতে বেশি ইমপ্রুভ করেছিলেন কিন্তু যে ওনার ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে। একদম 14 দিন প্রথম উনি ফার্স্ট 14 ডেজ স্ট্রিক্ট গ্লুটেন ডায়েট ছিলেন উনি, ঠিক আছে। এবং এভাবে দেখা গেল কি যে এই 14 দিন পরে গিয়ে ওনার ড্রামাটিক একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ওনার ফিটনেস লেভেল বাড়তে শুরু করছে এবং ওনার যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো রিগ্রেস করতে শুরু করেছে। সো দ্যাটস ওয়াই যে আমাদের এই যে সিলিয়াক ডিজিজের সব কথা শেষ কথা হলো যে মেইন ইম্পর্ট্যান্ট ম্যানেজমেন্ট হলো গ্লুটেন রেস্ট্রিক্টেড ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েট, ঠিক আছে। তাহলেই এ থেকে নিস্তার পাওয়া সম্ভব। সো এটা দিয়ে হচ্ছে আমরা শেষ করছি। আশা করি সকলেই আজকে আমাদের এই সেশনটি এনজয় করেছেন এবং সব কথার শেষ কথা হলো যে এভাবে আমরা রেগুলার প্রতি শনিবার এবং মঙ্গলবারে এফসিপিএস পার্ট 1 মেডিসিনের মাস্টার ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আসলে এখানে এত কম সময়ে সব তো বিস্তারিতভাবে বলা সম্ভব হয়ে ওঠে না, তবুও এই টপিকটার উপর যতটুকু সংক্ষেপে বলা সম্ভব সেটি আমি বলার চেষ্টা করেছি আপনাদেরকে। এবং এইসব টপিক সবগুলো নিয়ে আসলে আমাদের যে মেইন ক্লাস আছে, লং ক্লাস আছে, সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং আশা করছি এই সেশনটা আপনাদের জন্য খুবই একটা ফ্রুটফুল সেশন হবে এবং আশা করি যদি পরীক্ষাতে সিলিয়াক ডিজিজ সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন আসে আপনারা ভালো মতো অ্যান্সার করতে পারবেন। আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমাদের এই সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।